আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয় ভালো আছি। সিরাজগঞ্জ সালাইসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পরিচয়টা দিয়ে নিই। আমি এস এ নাজনীন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সালাইসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। আজকে আমার পাঠের বিষয়, আমি আজকে পড়াবো নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে অধ্যায় একাদশ নিয়ে। এর আগে আমি তোমাদের সাথে একাদশ অধ্যায় 2টা ক্লাস নিয়েছি। আজ দিয়ে একাদশ অধ্যায়ের 3য় ক্লাস। আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ অধ্যায়ের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। চলো আমরা কয়েকটা সংকেত দেখি এবং সংকেত দেখে বলার চেষ্টা করি এগুলো কি জাতীয় যৌগের সংকেত। দেখো, এই একটা সংকেত, এই একটা সংকেত। তাহলে দেখো তো তোমরা বলতে পারো কিনা এটা কি জাতীয় যৌগের সংকেত? হ্যাঁ, এটা হাইড্রোকার্বন জাতীয় যৌগের সংকেত। কারণ এখানে কি আছে, আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে? হাইড্রোকার্বন বলে। তাহলে এখানেও দেখো, এখানেও কিন্তু কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে যৌগটা গঠিত, আবার এটাও কিন্তু কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে এই যৌগটা গঠিত। এই দুটাই হচ্ছে হাইড্রোকার্বন। তবে হাইড্রোকার্বনের আমরা জানি যে শ্রেণী বিভাগ আছে, তাই না? সম্পৃক্ত, অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত আমরা জানি যে কি, কার্বন কার্বন কি থাকবে? একক বন্ধন থাকবে। আর অসম্পৃক্ত যেটা, কার্বন কার্বন কি থাকবে? দ্বিবন্ধন আর হচ্ছে ত্রিবন্ধন থাকবে। তাহলে এটা কি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এখানে এটাকে কি বলি আমরা? অ্যালকিন। আর কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেটাকে অ্যালকাইন। তাহলে এই দুটোই কিন্তু হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হবে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকাইন। দেখো, তাহলে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করার পর তোমরা যে জিনিসগুলো জানতে পারবে, অ্যালকিন এবং অ্যালকাইন কি তা ব্যাখ্যা করতে পারবে, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ করতে পারবে, অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি বর্ণনা করতে পারবে, অ্যালকিন এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্ম বর্ণনা করতে পারবে। তাহলে চলো এবার আমরা মূল পাঠে চলে যাই। আমরা পড়াবো কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন। তাহলে আগে আমরা জেনে নিই অ্যালকিনটা কি, অ্যালকিন কাকে বলে। তাহলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাকে কি বলে? অ্যালকিন বলে। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN। তাহলে অ্যালকিনের প্রথম সদস্যের নাম কি? ইথিন বা হচ্ছে ইথিলিন। তাহলে এখানে দেখো, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN। আমরা যদি n এর মান 2, 3, 4, 5, 6 ইত্যাদি যদি বসিয়ে যাই, তাহলে দেখো আমরা জানি যে অ্যালকিনের প্রথম সদস্যের নাম কি? ইথিন। ইথিন যদি হয় তাহলে এখানে কার্বন কয়টা থাকবে? 2টা। তাহলে এখানে আমরা n এর মান কোথা থেকে শুরু করব? 2 থেকে শুরু করব। তাহলে 2, 3, 4, 5, 6 ইত্যাদি। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। দেখো, এখানে কার্বন আছে কয়টা? 2টা। আর হচ্ছে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। এখানে যদি আমরা n এর মান যদি 2 বসাই, তাহলে C2H কত? 4। তাহলে C2H4। তাহলে এটাকে আমরা কি, প্রথম সদস্যটাকে ইথিন। দেখো আরেকটা উদাহরণ দেখি। এটা কার্বন আছে কয়টা? 3টা। 3 কার্বন যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? কি? প্রোপিন। 4 কার্বন থাকলে বিউটিন। এরপর আসো অ্যালকাইন। অ্যালকাইন কাকে বলে? তাহলে যে যৌগ যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলে। তাই অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN-2। অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সরল সদস্য হচ্ছে ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন। এখন এটার আমরা দেখো উদাহরণ দেখি। এখানে আমাদের কিন্তু কার্বনের মানে n এর মান হচ্ছে 2 থেকে শুরু হবে। তাহলে 2 থেকে যদি শুরু হয় তাহলে আমরা দেখো C2H, তাহলে 4 থেকে 2 বার দিলে কত হয়? 2। তাহলে C2H2। দেখো এখানে কার্বন আছে কয়টা? 2টা। C2H2 এটা হচ্ছে সরলতম সদস্য মানে ক্ষুদ্রতম সদস্য। তাহলে আমরা উদাহরণটা দেখে নিই।
এটাকে আমরা কি বলি? ইথাইন। 3 কার্বন থাকলে প্রোপাইন, 4 কার্বন থাকলে বিউটাইন। এখন তোমাদেরকে যদি আমি একক কাজ দেই, নিশ্চয়ই দেখো তোমরা পারো কিনা, আমি প্রশ্নগুলো লিখে নাও। অ্যালকিন এবং অ্যালকাইন কাকে বলে? অ্যালকিন এবং অ্যালকাইনের প্রথম সদস্যের নাম কি? নিশ্চয়ই তোমরা পারবে। অ্যালকিন কাকে বলে, অ্যালকাইন কাকে বলে, অ্যালকিন এবং অ্যালকাইনের প্রথম সদস্যের নাম কি? এরপর আসো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ। কিভাবে আমরা নামকরণ করব? ইপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামের শেষের এন বাদ দিয়ে ইন যোগ করে অ্যালকিনের এবং আইন যোগ করে অ্যালকাইনের নামকরণ করা হয়। আমরা একটা ছক দেখি, দেখো এই ছকটাকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তিনটাকে দেখানো হয়েছে। অ্যালকেনের সংকেত, অ্যালকাইনের সংকেত দেখানো হয়েছে। তাহলে অ্যালকেন ইথেন, এটার এন বাদ দিয়ে আমরা কি করব? ইন যোগ করে, তাহলে ইথিন, আর আইন যোগ করে হচ্ছে ইথাইন। তাহলে ইথেন, ইথিন, ইথাইন। তাহলে এখানে সংকেতটা, অ্যালকিনের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, অ্যালকাইনের সংকেত CH ট্রিপল বন্ড CH। এইভাবে আমরা প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, তারপরে বিউটেন, বিউটিন, বিউটাইন, এগুলোর সংকেত আমরা এইভাবে লিখতে পারি। এরপর আসো অ্যালকিনের নামকরণ। দেখো এখানে আমরা জানি কি 1 2 3 4 4টা কার্বন আছে, আমরা জানি এটা হচ্ছে কি বিউটিন হবে। এখানে আমরা বিউটিন 1 দিয়েছি, আমরা বিউটিন সরাসরি যদি লিখতাম তাও হতো। আমরা এখানে দিয়েছি বিউটিন 1। কেন বিউটিন 1 দিয়েছি? আমরা এইভাবে করতে পারি, আবার বিউটিন দিয়েও সরাসরি করতে পারি। যেহেতু আমরা 1 দিয়েছি, 1 কেন দিয়েছি? এই যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনটা কোথায়? 1 নাম্বার কার্বনের সাথে আছে। তাহলে আমরা যে দিক থেকে মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গুনতে কাছে হবে সেদিক দিয়ে আমরা হচ্ছে কি গণনা করব। তাহলে যেহেতু কার্বনের 1 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, এর জন্য আমরা এটাকে বিউটিন 1 লিখেছি। আরেকটা উদাহরণ আমরা দেখি। এখানে দেখো 1 2 2 নাম্বার কার্বনের সাথে এদিক থেকে যদি গণনা করি 2 নাম্বার কার্বনের সাথে, তাহলে আমরা কি বিউটিন 2। এরপরে দেখো 1 2 3 এদিক থেকে যদি গণনা করি তাহলে 3 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, আর এদিক থেকে গণনা করলে 2 নাম্বার কার্বনের সাথে আছে। তাহলে যে দিক থেকে কাছে হবে আমরা সেদিক থেকে গণনা করব। তাহলে 1 2 2 নাম্বার কার্বনের সাথে, জন্য আমরা কি পেন্টিন 2। এইভাবে দেখো 6টা কার্বন আছে হেক্সিন, তাহলে 1 2 2 নাম্বার কার্বনে আছে, আর এদিক থেকে 4 নাম্বার কার্বন আছে, তাহলে 2 নাম্বার কার্বনে যেহেতু আছে তাহলে আমরা তাই কি বলবো? হেক্সিন 2। এখন আসে আমরা অ্যালকিনের প্রস্তুতি। কিভাবে অ্যালকিনটা প্রস্তুত করা হয়? ইথাইল ক্লোরাইড থেকে। তাহলে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে আমরা বিক্রিয়াটা দেখে নেই। এটা কি? ইথাইল ক্লোরাইড। এর সাথে আমরা কি যোগ করব? সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার জলীয় দ্রবণকে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আমাদের কি উৎপন্ন হবে? দেখো ইথিন, এটা কি? ইথিন উৎপন্ন হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর পানি উৎপন্ন হচ্ছে। আমরা আরেকটা দেখি যে ইথানল থেকে। তাহলে ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখি। এটা কি? ইথানল। আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে। এর পাশে অ্যালকাইনের প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বাইড হতে অ্যালকাইন প্রস্তুতি। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আমরা বিক্রিয়াটা দেখি। এটা কি? একটা ক্যালসিয়াম কার্বাইড। পানি যোগ করব, যোগ করে কি উৎপন্ন হচ্ছে? ইথাইন, হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এখন যদি আমি তোমাদের জোড়ায় কাজ দেই, তোমরা জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে এই কাজগুলো করো। যে কোনো দুইটি অ্যালকিন ও অ্যালকাইনের নাম ও সংকেত লিখো। অ্যালকিন ও অ্যালকাইনের একটি করে প্রস্তুতি লিখো। তাহলে তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই পারবে।
আচ্ছা, এরপর আসো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের রাসায়নিক ধর্ম। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। তাহলে এই অ্যালকিনের কি কি রাসায়নিক ধর্ম আছে? একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, পানির সংযোজন, ব্রোমিন সংযোজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ, আর ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। আর অ্যালকাইনের রাসায়নিক ধর্ম হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন। তাহলে এবার আমরা এসব রাসায়নিক ধর্মগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আসি হাইড্রোজেন সংযোজন। সংযোজন মানে তো বোঝো তোমরা, একত্রিত করা, সংযোজন। তাহলে হাইড্রোজেন সংযোজন বলছে অ্যালকিনে কার্বন কার্বন কি আছে? দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন থাকার কারণে এটা রাসায়নিকভাবে খুবই সক্রিয়, কারণ দ্বিবন্ধনের একটি শক্তিশালী হলেও অন্যটি তুলনামূলকভাবে কি থাকে? দুর্বল। সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধনটা ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। দেখো, আমরা এখন সংযোজন বিক্রিয়াটা দেখবো, কিভাবে সংযোজন বিক্রিয়া হয়। নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিনকে যদি আমরা হাইড্রোজেনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে কি উৎপন্ন হবে? ইথেন উৎপন্ন হবে। তাহলে এটা কি? ইথিন। এখানে কিন্তু হাইড্রোজেন কি আছে? এখানে দুইটা, এখানে দুইটা, চারটা। দেখো, ইথিন হাইড্রোজেনের সাথে এটা করো কত? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবকের উপস্থিতিতে। তাহলে আমাদের কি উৎপন্ন হবে? ইথেন উৎপন্ন। এখানে হাইড্রোজেন ছিল কয়টা? 4টে। এখানে কিন্তু হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 6টা হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন বেড়েছে, তার মানে কি এখানে কি সংযোজন হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলি? ইথেন। এরপর আসে পানি সংযোজন। ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানি বাষ্পের সাথে উচ্চ চাপে বিক্রিয়া করলে ইথানল উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখি। ইথিন পানি বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে, দেখো, তাহলে এখানে কিন্তু CH3CH2 এখানে কিন্তু একটা পানি এর সাথে যুক্ত হয়েছে। তার মানে এখানে কার্বন হাইড্রোজেন ছিল কত? 4টা। এখানে কিন্তু হাইড্রোজেন আছে কত? 3, 5, 6টা। তার মানে কি 4টা আর এই 2টা, 6টা। আর এই যে অক্সিজেন একটা চলে এসেছে, কার্বন তো আছে 2টা। তাহলে এখানে কিন্তু পানিটা কি এর সাথে যুক্ত হয়ে ইথানল উৎপন্ন হয়েছে। এরপর আসে ব্রোমিন সংযোজন। ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। ইথিন, তাহলে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কি ইথিনটাকে ধরছি, তার মানে এটা হচ্ছে অ্যালকিনের। তাহলে এখানে বলছে ইথিন যে অসম্পৃক্ত যৌগ, তাই বিক্রিয়া দ্বারা হচ্ছে প্রমাণিত হয়। আমরা বিক্রিয়াটা দেখি। ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করছে। দেখো, 2টা ব্রোমিন উৎপন্ন হচ্ছে, তার কারণে এখানে ডাইব্রোমো আর এটা হচ্ছে ইথেন উৎপন্ন হচ্ছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা হচ্ছে জারণ। ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ কি হয়? অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। ইথিন যে অসম্পৃক্ত যৌগ, তাই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। আমরা বিক্রিয়াটা দেখি। ইথিন পানির সাথে জার্মান অক্সিজেন, দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত হচ্ছে কি উৎপন্ন হচ্ছে? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হচ্ছে। এরপর আসি ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলের চাপে ও 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় ইথিনকে মনোমার বলা হয়। তাহলে এটা কি? ইথিন এন সংখ্যক আছে। 1000 বায়ুমণ্ডল চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতি যে হচ্ছে
পলিথিন উৎপন্ন হচ্ছে, বন্ড CH2 বন্ড CH2 বন্ড N সংখ্যক। এরপর আসে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম জানি যে হাইড্রোজেন সংযোজন। এখানে বলছে অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এখানে একটি বন্ধন শক্তিশালী হলেও অন্য দুইটি তুলনামূলকভাবে দুর্বল। সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকাইনের দুর্বল বন্ধনগুলো ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে চলো বিক্রিয়াটা দেখি। বলছে এখানেও কিন্তু নিকেল প্রবকের উপস্থিতিতে ইথাইনকে হাইড্রোজেনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? ইথেন উৎপন্ন হয়। দেখো এটা হচ্ছে ইথাইন হাইড্রোজেনের সাথে নিকেল প্রবকের 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে ইথেন উৎপন্ন হচ্ছে। এরপর আসে পানি সংযোজন। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথানল উৎপন্ন হয়। তাহলে এটা কি ইথাইন পানির সাথে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট সাথে কত 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কি ইথানল উৎপন্ন হচ্ছে। আর ব্রোমিন সংযোজন, ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রাব্রোমিথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। তাহলে ইথাইন যে অসম্পৃক্ত যৌগ তাই বিক্রিয়া দ্বারা হচ্ছে প্রমাণিত হয়। তাহলে এখানেও কিন্তু এটা কিন্তু ব্রোমিন সংযোজন, এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ইথাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হচ্ছে। এবার আমরা দলীয় কাজে আসি। আমরা একটা দলে দলে বিভক্ত করে আমরা এই কাজগুলো করতে দিব। ইথাইন যে অসম্পৃক্ত যৌগ তা বিক্রিয়া দ্বারা প্রমাণ করো। এখন এসো আমরা এতক্ষণ কি পড়লাম, মূল্যায়নে আসি। অ্যালকিন কাকে বলে? নিশ্চয়ই তোমরা পারবে। পিপ্যাক পদ্ধতিতে অ্যালকিনের নামকরণ করো, এটাও পারবে। অ্যালকিন অ্যালকাইনের প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো, এটাও পারবে। অ্যালকিনের রাসায়নিক ধর্ম বর্ণনা করো। তাহলে এই সবগুলো প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে পড়ালাম। নিশ্চয়ই তোমরা, আশা করি নিশ্চয়ই তোমরা এই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। হ্যাঁ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি, তার মানে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমরা বাড়ির কাজটা দিয়ে নিই। তোমরা খাতা কলম রেডি করো, লিখে নাও। অ্যালকিনের প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো আর ইথিনের পলিমারকরণ বিক্রিয়ার সমীকরণ সহ বর্ণনা করো। তোমরা খুব ভালো করে পড়ে আসবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে প্রশ্নগুলো ধরবো। পরিশেষে সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।